Assalamu alaikum. So welcome to our last segment of this particular lecture. আমরা আমাদের ভূগোল পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা যে আমাদের অংশটুকু আছে 10 মার্কের প্রিলিমিনারি পরীক্ষায় যে প্রশ্ন যে অংশটুকু থেকে হয় তার সেই পার্টে আসলে আমরা লাস্ট সেগমেন্ট আসলে চলে এসেছি। এখানে আমরা প্রথমত আলোচনা করব বাংলাদেশে যে প্রাকৃতিক দুর্যোগগুলো খুব ফ্রিকোয়েন্টলি দেখা যায় বা মোস্ট কমন ন্যাচারাল ডিজাস্টার্স অফ বাংলাদেশ, এর পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনার যে বিভিন্ন ধাপ বা প্রসেসগুলো আছে যেগুলো আমাদের সিলেবাসের অন্তর্গত এবং আমাদের আপকামিং যে কোনো এক্সামে আসতে পারে সেগুলোকে আমরা আসলে গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করব। সো আসেন সময় নষ্ট না করে মূল কন্টেন্টে আমরা চলে আসি। তো এখানে যেটা বলা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ কি হচ্ছে বলা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগটা পরিবেশের গুণগত ক্ষেত্রে মানের ক্ষেত্রে নেতিবাচক ধারণার প্রভাব ফেলে। দুর্যোগ বলতে বোঝায় এমন একটি ঘটনা বা অবস্থা যা সমাজের স্বাভাবিক কাজকর্মে প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জানমালের ব্যাপক ক্ষতি করবে। অর্থাৎ আমার ক্যাজুয়ালিটি থাকতে পারে, মানুষের কি জান এবং মালের ক্ষতি হয়, ঠিক আছে, জীবন সম্পদ এবং পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে। এগুলো হচ্ছে বেসিক ডেফিনেশন, এগুলো নিয়ে আমরা ছোটোবেলার পড়া, এগুলো নিয়ে খুব বেশি আমাদের সময় নষ্ট করার কিছু নাই। মূল যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি যে প্রাকৃতিক উপাদানের মানে প্রকৃতির যে নিয়ামকগুলো আছে আমরা কিন্তু সেগুলো পড়েছি, পরিবেশের নিয়ামক কোনগুলা, চরম অস্বাভাবিক অবস্থা যাতে মানব জীবন বিপর্যস্ত হয়ে পড়ে প্রাকৃতিক দুর্যোগ, তাই প্রকৃতির অস্বাভাবিক আচরণ বা অবস্থা। যেমন কি মোস্ট কমন প্রাকৃতিক দুর্যোগ কি বন্যা, খরা, ফ্লাড, ড্রাউট, ঘূর্ণিঝড় বা সাইক্লোন, নদী ভাঙন, জলোচ্ছ্বাস বা টাইডাল সার্জ, ভূমিকম্প, সুনামি ইত্যাদি। এগুলোকে আমরা মূলত কি বলতেছি, আমরা আমাদের প্রাকৃতিক দুর্যোগ হিসেবে এদেরকে আমরা আউটলাইন করছি। এখন আমরা যদি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের কথা বলি, সবার প্রথমে যে দুর্যোগটা চলে আসে যার নামটা সেটা হচ্ছে বন্যা। কারণ কি বাংলাদেশে আমরা জানি আমাদের প্রায় 90% ভূমি কিন্তু কি বাংলাদেশের যে ভূমিরূপ আমরা পড়েছি সেখানে আমরা দেখেছি আমাদের প্রায় 90% ভূমির ল্যান্ড হচ্ছে কি ফ্ল্যাট প্লেন বা হচ্ছে একদম যেটা বলি সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি অঞ্চল বা ফ্ল্যাট প্লেন। নদী বিধৌত দেশ, নদী তীরবর্তী যে জায়গাগুলো অধিকাংশ ক্ষেত্রে সেগুলো কি হয়, নদীর পানির উচ্চতা যখন কি হয় বেড়ে যায় তখনই কিন্তু সেই অঞ্চলগুলো ফ্ল্যাট প্লেন সমভূমিগুলো নিচু এলাকাগুলো কি হয়ে যায়, প্লাবিত হয়ে যায়। এই জন্য আমাদের জন্য মোস্ট ফ্রিকোয়েন্টলি যে আমরা প্রাকৃতিক দুর্যোগটাকে আমরা ফেস করি সেটা হচ্ছে ফ্লাড বা বন্যা। কি বলা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যা অন্যতম। এদেশের মানুষের কাছে বন্যা যেমন ভয়াবহ তেমনি অর্থনৈতিক অবস্থার উপর অপরিসীম প্রভাব ফেলে। কারণ বন্যার উপর তো অর্থনৈতিক এটা কি থাকবে, অবশ্যই এটার কি থাকবে, প্রভাব থাকবে। প্রকৃতপক্ষে এ দেশের প্রেক্ষিতে কোনো এলাকা প্লাবিত হয়ে যদি মানুষের জীবন ও সম্পদের ক্ষতি সাধন হয় তাহলে কিন্তু বন্যা হয়েছে বলে ধরা হয়। ঠিক আছে, এটা গেল বন্যার বেসিক ডেফিনেশন। মানে এগুলো পড়লে আমাদের হবে না, মূলত আমাদের যেগুলো দেখতে হবে যে বাংলাদেশ একটি নদীমাতৃক ও বৃষ্টিবহুল দেশ, এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ মিলিমিটার হিসাব করলে কত 2300, তাহলে 57টি আন্তর্জাতিক নদী সহ 700টি নদী এ দেশে জালের মতো বিস্তার করে আছে। এরপর আছে খরা কখন হয়, যখন দীর্ঘ সময় বৃষ্টি না হয় কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে দীর্ঘ সময় বৃষ্টিপাত দেখা যায় না, তখন আমরা বলি আসলে কি চলতেছে, খরা চলতেছে। অনেকদিন বৃষ্টিহীন অবস্থা থাকলে অথবা অপর্যাপ্ত বৃষ্টিপাত হলে মাটির আর্দ্রতা কমে যায়, সেই সঙ্গে মাটি তার স্বাভাবিক বৈশিষ্ট্য বা কোমলতা হারিয়ে রুক্ষ রূপ গ্রহণ করে খরায় পরিণত হয়। ওকে, দেখুন অনাবৃষ্টি বা খরার প্রভাবগুলো কি। আমাদের দেশে উত্তর বা পূর্বাঞ্চলের খরার প্রভাবে কৃষিজ ফসলের উৎপাদন কমে যায়। আমাদের উত্তরাঞ্চলে বা উত্তর পূর্বাঞ্চলে আমরা খরাটা বেশি সংগঠিত দেখি। উত্তর পূর্বাঞ্চল কোনটা, এই যে নর্থ, আমাদের নর্থ জোনে বা হচ্ছে নর্থ ইস্ট মানে হচ্ছে আমাদের এই জোনটাতে খরা আমরা বেশি দেখি। ঠিক আছে, তাহলে দেখেন ফসল উৎপাদন কমে যায়, খাদ্যদ্রব্যের অভাব হয়, দুর্ভিক্ষ দেখা দেয়, উপদ্রুত অঞ্চলে পানির অভাব দেখা দেয়, প্রবল উত্তাপে বিভিন্ন ধরনের অসুখের প্রাদুর্ভাব ঘটে, এক্সট্রিম মানে ওয়েদার ইভেন্ট যেটাকে আমরা বলি, পরিবেশ রুক্ষ শুষ্ক হয়ে যায়, অগ্নিকাণ্ডের উপদ্রব বেড়ে যায়। অগ্নিকাণ্ড বেশি দেখা যায় যেখানে বনভূমি থাকে ওই সকল জায়গাগুলোতে। হ্যাঁ, এরপর আছে ঘূর্ণিঝড়টা খুবই গুরুত্বপূর্ণ, প্রচণ্ড শক্তিশালী ও মারাত্মক ধ্বংসকারী। বাংলাদেশের যে প্রাকৃতিক যত দুর্যোগ আছে তার মধ্যে ঘূর্ণিঝড়টা হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ একটা দুর্যোগ। কারণ কি স্থান অনুসারে ঘূর্ণিঝড়ের বিভিন্ন নামকরণ হয়। ঘূর্ণিঝড়টা সাধারণত কেন্দ্রমুখী, আপনারা দেখবেন যখন ঘূর্ণিঝড়ের মধ্যে দেখানো হয় এরকম একটা মানে কুণ্ডলী আকারে পাকাতে থাকে। ঠিক আছে, অর্থাৎ ঘূর্ণিঝড় হচ্ছে কেন্দ্রমুখী ও ঊর্ধ্বমুখী বায়ুরূপে পরিচিত। ঘূর্ণিঝড় মানে হচ্ছে কেন্দ্রের দিকে টানবে এবং নিচে থেকে সব জিনিসকে উপরের দিকে নিয়ে যাবে এরকম। হ্যাঁ, এর কেন্দ্রস্থলে নিম্নচাপ এবং চারপাশে উচ্চচাপ বিরাজ করে।
কেন্দ্রে থাকে, তাহলে ঘূর্ণিঝড়ের কেন্দ্রে কি থাকে? কেন্দ্রস্থলে থাকে নিম্নচাপ, আর চারপাশে থাকে উচ্চচাপ। এটা মনে রাখতে হবে। তাহলে ঘূর্ণিঝড়, যে কোনো ঘূর্ণিঝড় যখন আসে তার কেন্দ্রে থাকে নিম্নচাপ এবং চারপাশে থাকে উচ্চচাপ অঞ্চল। বাংলাদেশের সাধারণত আশ্বিন কার্তিক মাস এবং চৈত্র বৈশাখ মাসে ঘূর্ণিঝড় সংঘটিত হয়। বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণেও ঘূর্ণিঝড় হয় এবং এই একই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তাহলে বাংলাদেশে ঘূর্ণিঝড় সংগঠনের জন্য আমরা যদি ঋতু ভেদে যদি চিন্তা করি কোন কোন ঋতুতে এগুলো বেশি হয়, তাহলে আশ্বিন কার্তিক মাসে, চৈত্র বৈশাখ মাসে, ঠিক আছে? বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, তাহলে বুঝতে পারতেছেন চৈত্র বৈশাখ এবং হচ্ছে আশ্বিন কার্তিক। এছাড়া যখন আমরা বর্ষাকালে তখন কি মৌসুমী বায়ুর প্রভাবে আমাদের ভূমিকম্প হতে মানে কি ঘূর্ণিঝড় হয়। বাংলাদেশের দক্ষিণে ফানেল আকার আকৃতির কারণে এই দেশে কিছু ঘূর্ণিঝড় সংঘটিত হয়। ফানেলের মতো, ফানেল তো আপনারা বুঝেন, একটা ফানেল যেটাকে আমি ড্র করলাম, তখন এইভাবে ফানেলটা কিরকম থাকে, এইরকম শেপের থাকে ফানেল, তাই না? উপরে চোঙ যেটাকে আমরা বলি, চোঙ আকৃতি, ঠিক আছে? তাহলে দেখেন কি বলা হলো, তথ্যকণিকা কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো বিশেষ পরীক্ষায় এসেছে বা আসতে পারে। কাইক্লোস শব্দের অর্থ হচ্ছে কোলাই অফ স্নেকস বা সাপের কুণ্ডলী, ঠিক আছে? কাইক্লোস, এখান থেকে দেখবেন সাইক্লোন নামটা আসছে। ঘূর্ণিঝড়ের বাতাসের বেগ ঘন্টায় যদি 63 কিলোমিটার বা তার বেশি হয়, অর্থাৎ 63 কিলোমিটার এর সমান বা এর থেকে বেশি যদি হয় বাতাসের বেগ, 60 কিলোমিটার পার আওয়ার আর কি, প্রতি ঘন্টায় 63 কিলোমিটার বা এর অধিক বেগে যদি বাতাস প্রবাহিত হয়, তখন তার নাম হয়ে যায় কি? সাইক্লোন, ঠিক আছে? ঘূর্ণিঝড়ের ব্যাসার্ধ কত হইতে পারে? 500 থেকে 600 কিলোমিটার পর্যন্ত হইতে পারে, 500 থেকে 600, এইরকম এত বড় ব্যাসার্ধ নিয়েও কিন্তু ঘূর্ণিঝড় সংঘটিত হতে পারে। হালকা বাতাস এবং হালকা মেঘ দিয়ে গঠিত ঘূর্ণিঝড়ের কেন্দ্রকে বলা হয় ঘূর্ণিঝড়ের আয়ন বা আই। হ্যাঁ, ঘূর্ণিঝড়ের আই। কেন্দ্রের চারিদিকে ঘূর্ণায়মান বাতাসের গতি ঘন্টায় 62 থেকে 118 কিলোমিটার পর্যন্ত হতে পারে। সাইক্লোন সৃষ্টিতে ভূমিকা রাখে কোনটা? নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রা। কারণ সাইক্লোনের কেন্দ্রে কি থাকে? চাপটা থাকে কম, তাহলে নিম্নচাপ এবং তাপমাত্রাটা যখন বেশি থাকে তখন কিন্তু ঘূর্ণিঝড় দেখা দেয়, ঠিক আছে? বাংলাদেশের সব থেকে শক্তিশালী সাইক্লোন আঘাত এনেছে কত সালে? 1991 সালে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সাইক্লোনটা আঘাত এনেছিল, যেখানে ব্যাপক প্রাণহানি হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, উত্তর ভারত মহাসাগরে সৃষ্ট সব ঝড়ের নামকরণ করে কে? এই যে সংস্থাটা খুব গুরুত্বপূর্ণ। এক এক দিন এক এক সময় আমরা এক এক নতুন নতুন নাম দেখি। হ্যাঁ, ঘূর্ণিঝড় নার্গিস, সিডর, আইলা, রেমাল, এক একটা এই নামকরণগুলো কারা করে? উত্তর ভারত মহাসাগরে সৃষ্ট সব ঝড়ের নামকরণ করে এই সংস্থাটা, ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন। মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন বা বিশ্ব আবহাওয়া সংস্থা। এর 8টি সদস্য রাষ্ট্র রয়েছে, এদেরকে এসক্যাপও বলা হয়। এরা কারা? বাংলাদেশ, মিয়ানমার, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ওমান। এই 8টা সদস্য রাষ্ট্র আছে, এদেরকে একত্রে বলা হয় এসক্যাপ, ঠিক আছে? সাইক্লোন শব্দটির উৎপত্তি হয়েছে কি? কিছুক্ষণ আগে আমরা দেখেছি, গ্রিক শব্দ কাইক্লোস। কাইক্লোস শব্দ কিন্তু গ্রিস শব্দ, মানে একটা গ্রিক শব্দ, মানে গ্রিক শব্দ। এর অর্থ হচ্ছে কি? বৃত্ত বা চাকা। সাপের বৃত্তাকার কুণ্ডলী বোঝাতে এটি ব্যবহৃত হয়। সাপের বৃত্তাকার কুণ্ডলী বা কি বলতে পারি আমরা? বৃত্ত বা চাকা, এগুলো হচ্ছে এর সিনোনিম। হ্যাঁ, তাহলে প্রথম সাইক্লোন শব্দটি ব্যবহার করেছিলেন যে বিজ্ঞানীর নাম হচ্ছে হেনরি পিরিংটন। সেইলরস হর্ন বুক ফর দ্য ল অফ স্টর্মস। কারণ বিশ্ব বাণিজ্য কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, খুব বেশি দিন আগের কথা না, তখনও পর্যন্ত কিন্তু সেটা কি নর্মালি আপনার যে সমুদ্রপথের উপর অনেকাংশে নির্ভরশীল ছিল। ইনফ্যাক্ট এখনও কিন্তু বিশ্ব বাণিজ্যের একটা বড় অংশ, বৃহৎ অংশ কিন্তু সমুদ্রগামী, মানে যে জাহাজ বা সমুদ্রমুখী, সমুদ্রকে কেন্দ্র করে গড়ে তোলা পরিবহন ব্যবস্থার সাথে নিয়ন্ত্রিত, তাই না? যদিও এখন আধুনিক টেকনোলজি বা হচ্ছে আপনার মডার্ন টেকনোলজির ফলে বিভিন্ন জিনিসে চেঞ্জ এসছে, কিন্তু পূর্বে, এখন যেমন আমরা অনেক আগে ওয়েদার ফোরকাস্ট করতে পারি, আবহাওয়ার পূর্বাভাস দিতে পারি, তো একটা সময় কিন্তু এত সুযোগ সুবিধা ছিল না। তখনও কিন্তু তারা তখন কি করতো, ওই বিভিন্ন ধরনের বই, তাদের বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, যারা সমুদ্রে বিভিন্ন মানে অনেক জার্নি করেছে, হ্যাঁ, তাদের অভিজ্ঞতার আলোকে তারা আকাশের মেঘের অবস্থান দেখে, দিনের তাপমাত্রা বুঝে, বায়ু প্রবাহের দিক দেখে তারা গেস করতে পারতো কখন ঘূর্ণিঝড় হতে পারে না হতে পারে, ঠিক আছে? তো সেই সময় সেই কত দেখেন 1848 সালে, তখন এই বইটাতে প্রথম সাইক্লোন নামকরণটা করা হয়েছিল। হ্যাঁ, গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের সাইক্লোনকে বলা হয় টাইফুন ও হারিকেন, তখন আলাদা দেখবেন। আমেরিকাতে যখন হয় তখন দেখবেন ওখানে কিন্তু সাইক্লোন বলে না, তখন এখানে বলে হ্যারিকেন। হ্যাঁ, তো এগুলো কি এক এক অঞ্চলে এক এক নাম। হ্যাঁ, আবার দেখুন ফিলিপাইনে হচ্ছে, দেখুন ওখানে নাম দিতেছে কি তারা, সেখানে তারা নাম দিতে হচ্ছে টাইফুন, কারণ কি এক এক অঞ্চলের নামকরণটা এক এক রকম। তাহলে ঘূর্ণিঝড়ের আনুষ্ঠানিক নামকরণ শুরু হয় 1945 সালে। বঙ্গোপসাগর থেকে আরব সাগর উপকূলবর্তী অঞ্চলগুলো ঝড়ের নামকরণ শুরু হয়
2004 সাল থেকে। ঠিক আছে, 2004 সাল থেকে ঝড়ের নামকরণগুলো শুরু হয়। 1991 সালে বাংলাদেশে ঝড় হয়েছে, ওই ঝড়ে কিন্তু আনুষ্ঠানিক কোনো নাম কিন্তু নাই, এই জন্য আমরা বলতে পারি না যে অমুক সাইক্লোনের ফলে এই ক্ষয়ক্ষতি হয়েছিল। কিন্তু 2004 সালের পর থেকে যেগুলো হয়েছে সেগুলো কিন্তু দেখেন আপনি আমি আমরা প্রত্যেকে কিন্তু জানি এবং রিকল করতে পারি। ঠিক আছে, এখানে কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সাইক্লোন এবং তার ডেটগুলো দেওয়া আছে, এগুলো দেখার চেষ্টা করে, মনে থাকলে ভালো, না থাকলে নাই। সব কিছু আসলে রিয়েলিস্টিক্যালি স্পিকিং ভাবে মনে রাখা সম্ভব না। ঠিক আছে, এগুলো একটু চোখ বুলে যাবেন, যেগুলো সর্বশেষ আপনার যে ঝড়টা হবে ওই ঝড়টার ডেটটা সনটা একটু মনে রেখে যাওয়া ভালো আর কি। হ্যাঁ, যদি বাই চান্স দিয়ে দেয় তাহলে চলে আসলো, এটাই। আপনি সিডরটা আইলা, সিডর এবং আইলা এই দুটো জিনিস, 91 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের তারিখটা, সিডর এবং আইলার তারিখ, এবং আপনি যেদিন প্রিলি পরীক্ষা দিতে যাবেন তার আগে পূর্ববর্তী সর্বশেষ যে বড় ঝড়টা হয়েছে ওই ঝড়ের তারিখটা একটু দেখে গেলে হবে। এছাড়া বাকি সব দেখা আসলে প্রয়োজন আছে বলে আমি মনে করি না, এগুলা মনে রাখা ইটস মানে নিয়ার টু ইম্পসিবল, এত তথ্য মনে রাখা। হ্যাঁ, আচ্ছা, টর্নেডো বা কালবৈশাখী, তাহলে টর্নেডো শব্দটি এসেছে স্প্যানিশ শব্দ থেকে, এর অর্থ হচ্ছে থান্ডার স্টর্ম বা বজ্র ঝড়, বজ্রপাত সহ যখন ঝড় হয় তখনই এটাকে বলা হয় মূলত টর্নেডো। সাইক্লোনের সাথে টর্নেডোর মূল পার্থক্য হচ্ছে সাইক্লোন সৃষ্টি হয় সাগরে আর উপকূলীয় অঞ্চলে আঘাত হানে, মনে রাখেন। তাহলে সাইক্লোন হচ্ছে সাগরে সৃষ্টি হয়ে উপকূলে আঘাত হানে, আর টর্নেডো যে কোনো স্থানে সৃষ্টি হতে পারে এবং আঘাত আনতে পারে, অর্থাৎ যেখানে সৃষ্টি হবে ওখানে সে আঘাত আনতেছে। হ্যাঁ, স্থলভাগে সৃষ্টি হয়, স্থলভাগে আঘাত আনতে পারে, হচ্ছে টর্নেডো। আর সাইক্লোন হচ্ছে সৃষ্টি হবে অবশ্যই সমুদ্রে সৃষ্টি হবে এবং আঘাত আনবে সমুদ্র থেকে, সে উপকূলের দিকে সে আঘাত আনবে। এটা হচ্ছে কি সাইক্লোনের ক্যারেক্টারিস্টিক্স। আর টর্নেডোর ক্যারেক্টারিস্টিক্স কি, যেখানে সৃষ্টি, যে কোনো জায়গায় সৃষ্টি হয়, যে কোনো জায়গায় আঘাত আনতে পারে। বাংলাদেশে সাধারণত টর্নেডো হয় বৈশাখ মাসে। হ্যাঁ, পূর্বাভাস এবং সতর্কবাণী প্রচার করা সম্ভব না টর্নেডোর ক্ষেত্রে, টর্নেডো হঠাৎ করে আসে, এটার ক্ষেত্রে পূর্বাভাস দেওয়া সম্ভব না। কিন্তু সাইক্লোন কিন্তু অনেক আগে থেকে আমরা বলতে পারি, একটা সাইক্লোন, নিম্নচাপের কারণে একটা সাইক্লোন সৃষ্টি হচ্ছে, একটা বলয়, ওই কেন্দ্রে বাতাসের গতিবেগ কত, সেটা কবে নাগাদ বাংলাদেশের উপকূলে আঘাত আনতে পারে, বা ইন্ডিয়া বা আপনার শ্রীলঙ্কার উপকূলে কবে আঘাত আনবে, এগুলো কিন্তু ফোরকাস্টিং করা সম্ভব হয় সাইক্লোনের জন্য, কারণ এগুলো সৃষ্টি হয় সাগরে এবং এগুলোর গতি প্রকৃতি বিশ্লেষণ করে, তো মানে অত্যাধুনিক আপনার যে মানে মেশিনারিজ আছে, যন্ত্রপাতি আছে, ইকুইপমেন্টসের সাহায্যে নিয়ে আমরা এগুলো ফোরকাস্ট করতে পারি। কিন্তু টর্নেডো কিন্তু এরকম ফোরকাস্টিং করাটা সেইভাবে সম্ভব হয় না। বাংলাদেশের স্মরণকালের সর্বাপেক্ষা সবচেয়ে ভয়াবহ টর্নেডো আঘাত এনেছিল 1969 সালের এপ্রিল মাসে ঢাকার ডেমরা থানায়। এটা বলা হয়, ধারণা করা হয় তখন নাকি বাতাসের গতিবেগ ছিল প্রায় নাকি 644 কিলোমিটার পার আওয়ার, বিভিন্ন রেকর্ড থেকে তারা যেটা গেস করেছিল। হ্যাঁ, তো এটা আপনি চিন্তাই করতে পারছেন আর কি পরিমাণ মানে টর্নেডো সৃষ্টি হয়েছিল। বাংলাদেশে প্রলয়ঙ্কারী বন্যা তো সব প্রতি বছরই কিছু না কিছুভাবে দেখা যায়। সিলেট অঞ্চলে বা ওই অঞ্চলে আমরা দেখি প্রায় ফ্ল্যাশ ফ্লাড বা তাৎক্ষণিক আকস্মিক বন্যা হয়, বাট মূলত আমরা হচ্ছে ধরেন একটা দীর্ঘ সময় ব্যাপিয়া বা দীর্ঘ সময় ধরে যে বন্যাটা হয়, পানিটা থাকে এবং অধিকাংশ অঞ্চল, দেশের শতকরা কত ভাগ অঞ্চল প্লাবিত হয়েছে এর উপর ভিত্তি করে, এবং ক্ষয়ক্ষতি কত হয়েছিল, কারণ পূর্ববর্তী সময়ে আমাদের কিন্তু অবকাঠামোগত সক্ষমতা এত ভালো ছিল না বর্তমানে যেরকম অবকাঠামোগত সক্ষমতা আমাদের আছে। এই কারণে বাংলাদেশের ইতিহাসে সব থেকে প্রলয়ঙ্কারী বন্যা মনে করা হয় এই বন্যাগুলোকে। 74 সনে, 87 এবং 88, এবং 88টাকে খুব আলাদাভাবে মেনশন করা হয়। আপনার মামা, চাচা বা আব্বু আম্মুদের জিজ্ঞাসা করবেন, দেখবেন তারা বলবে হ্যাঁ 88 বন্যাকে রেফারেন্স দিয়ে তারা অনেক সময় অনেক কিছু বলে। হ্যাঁ, ওর জন্ম কবে, ও 88 বন্যার পরেই দেখবেন তারা এটাকে রেফার করে, কারণ এই বন্যা অনেকের মনে আছে। ঠিক আছে, এরপর 90 সাল, 95, 98 এবং 98টাকেও তারা খুব হাইলাইট করে। 88 এবং 98 দেখবেন এই দুইটা হচ্ছে কি, 88 এবং 98 এই দুইটাকে অনেক বেশি হাইলাইট করা হয়। এবং পরবর্তীতে 2004 সালের বন্যা বা 7 সালের বন্যা, এটাও কিন্তু বেশ ক্ষয়ক্ষতি এনেছিল। 1998 সালের সংগঠিত বন্যাকে বলা হয় শতাব্দীর ভয়াবহতম বন্যা, 98 বন্যাকে। ঠিক আছে, পার্বত্য এলাকায় যে বন্যা দেখা যায় তাকে বলা হয় আকস্মিক বন্যা, এটার ইংলিশ নাম হচ্ছে ফ্ল্যাশ ফ্লাড। হ্যাঁ, ফ্ল্যাশ ফ্লাড। অনেক বেশি বৃষ্টিপাত হলেও পাহাড়ি অঞ্চলে নর্মালি এই আকস্মিক বন্যা দেখা দেয়। হ্যাঁ, বৃষ্টিপাতের ফলে হঠাৎ করে বন্যা দেখা দেয়। হ্যাঁ, যে ধরনের বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি, যখন মৌসুমি বন্যা, নির্দিষ্ট একটা মৌসুমে ঋতুর পরিবর্তনের ফলে বর্ষাকালে বৃষ্টি হয়েছে, সকল নদী অববাহিকায় বা নদীতে পানির যে আপনার যে লেভেল স্তর বিপদসীমার উপর দিয়ে গিয়ে অনেক এলাকা প্লাবিত হয়ে গেল। ঠিক আছে, এখন তো আমাদের সক্ষমতা অনেক বেশি, প্রায় প্রত্যেক জেলায় শহর রক্ষা বাঁধ হয়ে গেছে। তো পানির লেভেল যদি বিপদসীমার থেকে অনেক বেশি উপরে না ওঠে, সেই ক্ষেত্রে কিন্তু মানে মূল জনজীবন সম্পূর্ণভাবে আপনার যে বাধাগ্রস্ত হয় এমন সম্ভাবনা তুলনামূলক অনেক কম। হ্যাঁ, বাধাগ্রস্ত তো হয়ই, সবার তো আর এরকম শহর অঞ্চলে বা বাঁধ দিয়ে প্রোটেক্টেড অঞ্চলে থাকার সক্ষমতা থাকে না, তাই না? তো এই জন্য এখনও ক্ষয়ক্ষতি হয়, কিন্তু এটা কিন্তু আগের তুলনায় কিন্তু তুলনামূলক কম।
বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 203 সেন্টিমিটার, আর যে মিলিমিটার নিলে দেখা যায় 230 হয়ে যায়। এটা হ্যাঁ 230 কি আমরা দেখছি 2300 মিলিমিটারের মতো। এটা যদি আমরা 100 দিয়ে গুণ করি, সেন্টিমিটারকে মিলিমিটার নিলে কি করতে হয়, 1 মিটার সমান কত 100 সেন্টিমিটার, তাই না? ওই কিলে হাঁকা ডাকাত মারিলে ওই কনসেপ্টে যাবেন। বন্যা প্রতিরোধের জন্য এই যে শহরে নির্মিত বাঁধকেই বলা হয় বেষ্টনীমূলক বাঁধ বা প্রতিরক্ষা বাঁধ। এখন থেকে নদী ভাঙন, এটা বাংলাদেশের একটা বড় সমস্যা। নদী খাতে বাংলাদেশের অনেককে কিন্তু বাস্তুচ্যুত হয়েছে এই নদী ভাঙন, এই দুর্যোগের কারণে। নদী খাতে পানি প্রবাহের কারণে যখন নদীর পাশে বা নদীর তীরবর্তীতে ক্ষয় হয় বা ইরোশন হয়, সেটাকে বলা হয় কি রিভার ব্যাংক ইরোশন বা নদী ভাঙন। পলিমাটি গঠিত সমভূমি অধ্যুষিত বাংলাদেশ, নদী ভাঙনের প্রতি বছর প্রচুর ঘরবাড়ি রাস্তাঘাট ধ্বংস হয়, অনেক মানুষের জীবনহানি ঘটে। এখন আসলে জীবনহানির থেকে বেশি হচ্ছে আপনার জানের থেকে মালের ক্ষতি বেশি হয়, অর্থাৎ মানুষ দেখা যায় তারা কি বাস্তুচ্যুত হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশের নদী ভাঙন হয় প্রায় 100টি উপজেলা নদী ভাঙন প্রবণ। হ্যাঁ, নদী ভাঙনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা সিরাজগঞ্জ, চাঁদপুর, মানিকগঞ্জ, এই জেলাগুলো। হ্যাঁ, আচ্ছা, প্রতি বছর বাংলাদেশে ভাঙন প্রবণতা দেখা দেয় প্রায় 40টি নদীতে। প্রত্যক্ষভাবে নদী ভাঙনের দ্বারা ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা প্রায় 1.5 মিলিয়ন, মানে হচ্ছে 15 লক্ষ, যারা প্রত্যক্ষভাবে নদী ভাঙন দ্বারা আক্রান্ত। আর প্রতি বছর নদী ভাঙনের ফলে বাংলাদেশের ক্ষতি হয় প্রায় 200 কোটি টাকা। এই পরিমাণ এখন দেখবেন আরও বেড়ে গিয়েছে, কারণ নদী ভাঙন প্রবণ অঞ্চলে দেখা যায় নদী তীরবর্তী জায়গায় নদী ভাঙতে 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 দেখা যায় নদী তীরে স্কুল থাকে, কলেজ থাকে, তো ওখানে মানুষের বসতবাড়ি যেমন হানি হয়, আবার সরকারি অনেক অবকাঠামো কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে যায়। সো এই জন্য নদী ভাঙনের ফলে যে ক্ষতি, সেই ক্ষতির পরিমাণ কিন্তু এখনো কম না, বেশ সিগনিফিকেন্ট। ভূমিকম্প, বাংলাদেশে দেখেন, বাংলাদেশ পৃথিবীর ভূমিকম্প এমন একটা প্রাকৃতিক দুর্যোগ যেটার এখন পর্যন্ত কি আসলে ফোরকাস্টিং করা কোনোভাবে কিন্তু সম্ভব না, যে এই তারিখে এই দিন মানে কি ভূমিকম্প হতে পারে। এই জন্য এই দুর্যোগটা অনেক ভয়াবহ। অপরিকল্পিত নগরায়নের কারণে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ যেহেতু অনেক বেশি হয়, সেহেতু বাংলাদেশ ভূমিকম্পের অনেক বেশি বড় ঝুঁকিতে থাকে, যেহেতু আমাদের এখানে নগরায়নটা হয়েছে অপরিকল্পিত। আর একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বাংলাদেশের পার্শ্ববর্তী অঞ্চলে বেশ কয়েকটা চ্যুতি আছে। ভূত্বকের মধ্যে কি আছে, কিছু চ্যুতি আছে। আমাদের যে সাবসারফেস বা ভূগর্ভে বেশ কিছু ফল্ট বা চ্যুতি বলে এটাকে, হ্যাঁ, এই চ্যুতি আছে। তো এগুলার কারণে এই চ্যুতিগুলা যে লিথোস্ফেরিক প্লেটগুলা যেগুলোকে আমরা বলি টেকটনিক প্লেট, এই টেকটনিক প্লেটগুলোর মধ্যে যেখানে ভাঙন থাকে, যেহেতু লিথোস্ফেরিক প্লেটগুলো সবসময় মুভমেন্টের মধ্যে আছে, তো প্রত্যেক বছর একটু একটু মুভমেন্ট হইলে এদের মধ্যে কিছু এনার্জি জমা হয়। এনার্জি জমা হইলে এরা মুভমেন্টের মাধ্যমে এনার্জিটা যখন রিলিজ করে দেয়, তখনই কিন্তু ভূমিকম্প হয়। তো আমাদের যেমন আমি আপনাদের ওই যে সীমানা পড়ানোর সময় বলেছিলাম, আমাদের যে ডাউকি ফল্ট, আমাদের যে তামাবিল বর্ডারে সিলেটের জৈন্তিয়া উপজেলার নিকটবর্তী যে ডাউকি ফল্ট, যে হচ্ছে এই ডাউকি ফল্টের কারণে এখানে কিন্তু বেশ বড় একটা চ্যুতি আছে, এবং এখান থেকে বেশ বড় মাত্রা একটা ভূমিকম্প করার কিন্তু আমরা মানে বিশেষজ্ঞরা বলতেছেন। কারণ দেখা যায় ভূমিকম্পের একটা সাইকেল আছে, প্রায় 100 বছর পর পর একটা বড় মাত্রার ভূমিকম্প হয়। সেই হিসাবে একটা ভূমিকম্প ডিউ মানে বাকি আছে, ঠিক আছে। সো আমাদের এটা নিয়ে ঝুঁকি অনেক বেশি। তো বাংলাদেশ যেহেতু মহাসাগরগুলো থেকে অনেক দূরে অবস্থিত, সেহেতু এই দেশকে সরাসরি সামুদ্রিক ভূমিকম্প প্রবণ অঞ্চলে হিসেবে চিহ্নিত করা যায় না। তবে আমাদের উত্তরে আসামের খাসিয়া এবং জয়ন্তিকা পাহাড়ে, যেটা বলছি, হিমালয়ের পাদদেশ এবং আন্দামান দ্বীপপুঞ্জ এবং বঙ্গোপসাগরের তলদেশে ভূমিকম্পের প্রবণতা যথেষ্ট লক্ষ্য করা যায়। এছাড়া রয়েছে এতক্ষণ আমি যেটা বললাম ভূগাঠনিক গতিময়তা, ঠিক আছে। সামগ্রিক দিক হতে দেখা যায় আমরা ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছি। বাংলাদেশের পূর্বাংশে রয়েছে টারশিয়ারি যুগের পাহাড়, ভূমিরূপে আমরা পড়েছি। উত্তর দক্ষিণে বিস্তৃত রয়েছে ভঙ্গিল পর্বত, ঠিক আছে। আসামের লুসাই পাহাড় এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয় ধরা হয় এগুলাকে। ওই যে আমরা সিলেটের গুলাকে বলি আসামের লুসাই পাহাড়ের সাথে একসাথে, আর মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয় বলি আমরা চিটাগাং, রাঙামাটি, বান্দরবান পার্বত্য অঞ্চলের পাহাড়গুলোকে। এই পাহাড়গুলো বেলে পাথর, শেল বা করদম দ্বারা গঠিত। এই কারণে এগুলো কি অত্যন্ত ভূমিকম্প প্রবণ এলাকা। কারণ গুরুত্বপূর্ণ তথ্যগুলো কি, ভূমিকম্পের ফলে কি হয়, ভূমিরূপে ভাঁজ, হ্যাঁ, বা ফোল্ডিং বলে এটাকে, ফাটল বা ধসের সৃষ্টি হয়, নদীর গতিপথ পাল্টে যায়। আর যদি সমুদ্রে যদি সুনামি হয় বা সাগরের কি সাগর তলদেশে যদি মানে ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পের ফলেই কিন্তু যখন কি পানির প্রবাহটা কারণেই কিন্তু দেখা যায় সুনামি দেখা দেয়, ঠিক আছে। সবচেয়ে বেশি ভূমিকম্প হয় প্রশান্ত মহাসাগরের বহিসীমানা বরাবর। ভূমিকম্প পরিমাপের যন্ত্র, মানে ভূমিকম্প যে পরিমাপ করা হয়, ভূমিকম্প পরিমাপ বলতে ভূমিকম্পের ম্যাগনিটিউড মাপা হয় যে যন্ত্র দিয়ে, সেটার নাম সিসমোগ্রাফ, ঠিক আছে। ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্রের নাম রিক্টার স্কেল। ভূমিকম্পের মাত্রা মাপে রিক্টার স্কেল দিয়ে, মানে ক্ষয়ক্ষতি ম্যাগনিটিউড মাপা হয়। আর ভূমিকম্পের মাপা হয় কি দিয়ে, সিসমোগ্রাফ দিয়ে।
সিসমোগ্রাফ। আর রিক্টার স্কেলে হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। হ্যাঁ, ভূমিকম্পের তীব্রতা মাপার আরেকটা স্কেল আছে, সেটা হচ্ছে মার্সেলি স্কেল, কিন্তু রিক্টার স্কেলটা হচ্ছে বেশি প্রচলিত। ভূমিকম্পের উৎস এবং মৃদু কম্পন নির্ণয় ব্যবহৃত হয় ভূমিকম্প লিখন যন্ত্র। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা পাওয়া যায় 1 থেকে 10 পর্যন্ত। রিক্টার স্কেলটাই বহুল প্রচলিত। সুনামি মাত্রই বলছি, যখন আমাদের কি হয়, সাগর তলদেশে সাগর অভ্যন্তরে যখন ভূমিকম্প হয়, এর ফলে সুনামি সৃষ্টি হয়। তথ্য কি সুনামি একটা জাপানি শব্দ, এটার মানে কি বন্দর এবং ঢেউ। সুনামি হচ্ছে সামুদ্রিক জলোচ্ছ্বাস। সুনামির কারণে সাগরের তলদেশে প্লেট দুমড়ে মুচড়ে যাওয়ায় ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূমিধস, ল্যান্ডস্লাইড, এটা কিন্তু বাংলাদেশের একটা বেশ ভালো প্রাকৃতিক দুর্যোগ এখন, বিশেষ করে ওই পাহাড়ি অঞ্চল, যেটা পার্বত্য অঞ্চলগুলোতে, যারা টিলাগুলার উপর, টিলা কি বলেছি আমরা, তাই না, বাংলাদেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে যে পাহাড়ি অঞ্চলগুলা, এই ছোট ছোট টিলা, অনেকে আছে টিলার উপর কিন্তু অপরিকল্পিতভাবে আবাসন গড়ে তোলে, বসবাস মানে বসতবাড়ি গড়ে তোলে, এবং যখন অনেক বেশি বৃষ্টি হয়, বৃষ্টিপাতের ফলে বিভিন্ন জায়গায় এই টিলাগুলো থেকে অনেক সময় ভূমিধস হয়, তাই না, এবং বেশ ভালো প্রাণহানিও কিন্তু আমরা ঘটতে দেখি চিটংয়ে বা সিলেটে, এই অঞ্চলে কিন্তু ভূমিধসে মানুষের কিন্তু বেশ ক্ষয়ক্ষতি হয়। হ্যাঁ, এগুলা সুনামির ফলে ঢেউয়ের গতিবেগ ঘন্টায় 500 থেকে 800 মাইল পর্যন্ত হতে পারে। কি পরিমাণ ভয়াবহ, বিভৎস, চিন্তাও করা যায় না। শতাব্দীর ভয়াবহতম সুনামি সংঘটিত হয়েছিল 2004 সালের 26শে ডিসেম্বরে, হ্যাঁ, জাপানে। আচ্ছা, এখন দেখি এখান থেকে বিশেষ করে কি প্রশ্ন এসছে। সুনামির কারণ কি? সমুদ্র তলদেশের ভূমিকম্প। বাংলাদেশে কাল বৈশাখী কখন হয়? প্রাক মৌসুমী বায়ু ঋতুতে। হ্যাঁ, এই কারণে। পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ হয়? ফোরকাস্টিং করা যায় না কোনটার? ভূমিকম্পের। 2005 সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম অঞ্চলে সর্বপ্রথম কোন হ্যারিকেনটি আঘাত হানে? খুব বিখ্যাত একটা হ্যারিকেন, এটা হচ্ছে বলিউডের একজন নায়িকার নাম, হ্যারিকেন ক্যাটরিনা। ঠিক আছে, এটা সবার মনে আছে। আমরা যেমন সিডর আইলাকে মনে রাখি, এরকম হ্যারিকেন ক্যাটরিনাটা একটা প্রলয়ঙ্কারী হ্যারিকেন ছিল। কোনটি জলজ আবহাওয়াজনিত দুর্যোগ নয়? জলজ আবহাওয়ার কারণে দেখেন ভূমিধস হয়, বৃষ্টিপাতের ফলে ভূমিধস, তখন বুঝালাম। নদী ভাঙন তো জল, নদী সংক্রান্ত। ঘূর্ণিঝড়, এটাও কিন্তু জল সংক্রান্ত, তাই না। সাইক্লোন উৎপত্তি হয় কি? সমুদ্রে। আর ভূমিকম্পের সাথে কিন্তু ওই ডিরেক্টলি কিন্তু মেটেরিওলজি মানে হাইড্রো বা পানি ঘটিত, জল ঘটিত কিন্তু সম্পর্ক নাই, এজন্য ভূমিকম্প হবে অ্যান্সার। নিম্নের কোন আপদটি পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ? আপদ, দুর্যোগ না বলে যদি আপদ বলি, বায়ু দূষণ এককভাবে সব থেকে বেশি মানুষের মৃত্যুর কারণ, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে? এটা হচ্ছে কি, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে যদি সি লেভেল রাইজ হয়, সমুদ্রের কি জলের লেভেল যদি বেড়ে যায়, সেটা হচ্ছে সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। 2004 সালের ভয়ঙ্কর সুনামি ঢেউয়ের গতি ছিল কত? প্রায় 700 থেকে 800 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে কি পরিমাণ ভয়াবহ, চিন্তা করা যাচ্ছে না। পিএসসিতে এখানে আর কিছু প্রশ্ন আসছে, যেমন সিডর শব্দের অর্থ কি ছিল? চোখ। বাংলাদেশের অন্যতম দুর্যোগ কি? খরা, ভূমিকম্প, নদী ভাঙন, সবই দুর্যোগ। তো সব থেকে প্রধানতম বললে তখন আমরা বলি বন্যা। বাংলাদেশকে অনেকে বলে বন্যা পীড়িত দেশ, এই নামে আমাদের ব্র্যান্ডিং হইতো আগে। ও আচ্ছা, বাংলাদেশ যে দেশে বোধহয় অনেক বন্যা হয়, যে দেশে অনেক দরিদ্র লোকজন আছে। পাহাড়ি এলাকায় কোন ধরনের বন্যা হয়? পাহাড়ি এলাকায় হয় ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যা। ভূমিকম্পের দেশ কোনটি? ভূমিকম্পের দেশ হচ্ছে জাপান। জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ, এটা মনে রাখবেন। জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ, ঠিক আছে। আচ্ছা, ভূমিকম্পের ফলে জাপানের কোন পারমাণবিক কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল? হচ্ছে ফুকুশিমা থেকে। সিডর হচ্ছে সিংহলি ভাষার শব্দ। সিংহলি মানে শ্রীলঙ্কানরা যে ভাষায় কথা বলে আর কি, সিংহলি ভাষা। ঠিক আছে। কোন কোন মাসে কালবৈশাখী হয়? চৈত্র বৈশাখ মাসে, অবশ্যই। বৈশাখ জ্যৈষ্ঠ না, চৈত্র বৈশাখ। হ্যাঁ। দক্ষিণ কোরিয়ায় টাইফুন হয় জুলাই আগস্ট মাসে। টাইফুন, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, এই দেশগুলোতে ঘূর্ণিঝড়কে বলে টাইফুন। এশিয়ার প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সবচেয়ে সুনামির উৎস ছিল কোথায়? ইন্দোনেশিয়ার বান্দা আচেহ প্রদেশে উৎসটা ছিল। সুনামি শব্দটি একটা জাপানি ভাষা থেকে এসছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় সুনামি আঘাত হানে কত? 2004 সালের 26শে ডিসেম্বর। সুনামিতে বাংলাদেশের কতজন লোক মারা গিয়েছিল? বাংলাদেশে মারা গিয়েছিল 2 জন। বাংলাদেশে মারা গিয়েছিল 2 জন, ঠিক আছে। প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকির মাত্রার ভিত্তিতে পরিমাপকৃত ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশ কততম ঝুঁকিপূর্ণ দেশ? 5ম। এটা আপডেট হয়, হ্যাঁ, 2016-এর আপডেট আছে, এটা এসেছিল। আপনি দেখবেন কি 19 বা 20 বা 22-এর বা 23-24 সাল, এখন যেহেতু কি আমরা যেহেতু 24 সালের শেষ ভাগে আছি, 24-এর কোনো আপডেট আছে কিনা এগুলো আপনারা দেখবেন। হ্যাঁ। নদীর কোন পর্যায়ে সঞ্চয় কার্য বেশি হয়? হ্যাঁ, নদীর বার্ধক্য পর্যায়ে। নদীরও কিন্তু লাইফ সাইকেল আছে। নদীর হচ্ছে আপনার কি যৌবন আছে, প্রাথমিক কাল আছে, যৌবন আছে এবং বার্ধক্য আছে। নদী যখন বার্ধক্যে পৌঁছে যায় তখন নদীতে পলিমাটি সঞ্চয় বেশি, নদীর নাব্যতা কমে যায়, নদীর প্রবাহমান, নদীর গতিবেগ কমে যায়, তখন নদীতে বেশি পলিমাটি সঞ্চিত হয়।
এই জন্য বার্ধক্য হচ্ছে সঞ্চয় হয় বেশি। এখন হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট, দুর্যোগ ব্যবস্থাপনা। কারণ দুর্যোগ অনেক ক্ষেত্রে কিছু আছে মানুষ্য ঘটিত, আবার কিছু আছে প্রাকৃতিক। কিছু দুর্যোগ আছে যেগুলোর জন্য আমরা আমাদের কন্ট্রোল করা সম্ভব না, যেগুলোকে আমরা বিলীন করতে পারি না, ওগুলার ক্ষয়ক্ষতি যাতে নিয়ন্ত্রিত পরিমাণে রাখা যায় সেই জন্য আমরা কাজ করতে পারি। সেই প্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা মনে করেন যে খুব গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট বা ডিজাস্টার ম্যানেজমেন্ট। দুর্যোগ ব্যবস্থাপনা হচ্ছে একটি প্র্যাকটিক্যাল সায়েন্স, এমন একটি ব্যবহারিক বিজ্ঞান যার আওতায় পড়ে কি যথাযথ পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে দুর্যোগের প্রতিরোধ, কিভাবে আমরা দুর্যোগ প্রতিরোধ করতে পারি, দুর্যোগের জন্য যেগুলা আমরা ইনএভিটেবল, এগুলোর জন্য কিভাবে আমরা প্রস্তুতি নিতে পারি, দুর্যোগকালীন সময় আমরা কিভাবে রেসপন্স করব, সাড়া দিব কিভাবে, এবং দুর্যোগ পরবর্তী সময় কিভাবে আমরা পুনরুদ্ধার কার্যক্রম চালাবো, এই সব কিছুর সমন্বয় হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনাটা। হ্যাঁ, দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য তিনটি। কি তিনটি? এক, দুর্যোগের সময় জীবন, সম্পদ এবং পরিবেশের যে ক্ষতি হয়ে থাকে তা এড়ানো বা যদি এড়ানো না যায় অন্তত ক্ষতির পরিমাণটাকে কমিয়ে নিয়ে আসা, হ্রাস করা। প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত জনগণের মধ্যে অল্প সময়ে সকল প্রকার ত্রাণ পৌঁছানো, এটা কখন? দুর্যোগকালীন বা দুর্যোগ পরে ত্রাণ পৌঁছানো এবং তাদের পুনর্বাসন নিশ্চিত করা। এবং 3 নাম্বার কি? দুর্যোগ পরবর্তী সময়ে পুনরুদ্ধার কার্যক্রম ভালোভাবে সম্পন্ন করা। এই তিনটা হচ্ছে মেইন অবজেক্টিভ। তাহলে সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে তাহলে অবস্থা হচ্ছে কিন্তু তিনটা। একটা হচ্ছে দুর্যোগের পূর্বে আমরা কি করব, দ্বিতীয় হচ্ছে দুর্যোগকালীন, দুর্যোগের সময়ে কি করব, এবং 3 নম্বর হচ্ছে দুর্যোগ পরবর্তী সময়ে কি করব। এই তিনটা কনসেপ্ট মাথায় রাখলেই হয়। এক হচ্ছে দুর্যোগের আগে করণীয় কি, দুই হচ্ছে দুর্যোগের সময় কি করণীয়, তিন হচ্ছে দুর্যোগের পরবর্তী সময়ে করণীয়গুলো কি। এই কার্যক্রমগুলাই হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনার অন্তর্গত। ঠিক আছে, এখন আমরা দুর্যোগ ব্যবস্থাপনা চক্রটা একটু দেখি। তাহলে কিভাবে একটা দুর্যোগ ব্যবস্থাপনা চক্র কিভাবে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, প্রথম কাজটা কি? দুর্যোগ ব্যবস্থাপনার প্রথম কাহিনীটা হচ্ছে, দেখেন, দুর্যোগ ব্যবস্থাপনা চক্র। প্রথমে কি আমরা কি করব? আমরা দুর্যোগের জন্য পূর্ব প্রস্তুতি নিব। পূর্ব প্রস্তুতি যখন আমরা নিয়ে রাখবো, দেখেন একটা থেকে একটা আসতেছে, আপনি ধরেন চিন্তা করেন, হ্যাঁ, একদিক থেকে আরেক দিক। দুর্যোগের জন্য আমরা প্রিপেয়ার যদি করি, প্রস্তুতি নেই, প্রস্তুতি নেওয়ার পর যখন দুর্যোগ হবে, দুর্যোগের সময় সবাইকে রেসপন্স করতে হবে, যার যা কর্মকাণ্ড আমরা রেসপন্স করবো, সারা দিব। দুর্যোগ শেষ হয়ে গেলে আমরা কি পুনরুদ্ধার কার্যক্রম শুরু করব, যে কি জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, মানুষজন আটকা পড়ছে কিনা, আমরা পুনরুদ্ধার করব, ঘরবাড়ি আমরা পুনর্স্থাপন করার চেষ্টা করব। এটাকেই বলা হয়েছে ডেভেলপমেন্ট। হ্যাঁ, আমরা উন্নয়ন করার চেষ্টা করবো এটাকে। এরপর হচ্ছে প্রতিরোধ, পরবর্তী সময়ে দুর্যোগ যাতে আমরা প্রতিরোধ করতে পারি সেই জন্য, এবং দুর্যোগ প্রশমন, মিটিগেশনের জন্য আমাদের যা যা করণীয় সেই কাজগুলো কিন্তু আমরা করব। এটাকে বলা হয় দুর্যোগ ব্যবস্থাপনা চক্র। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের মধ্যে এই অংশগুলো ইন্ডিভিজুয়ালি বিদ্যমান। তাহলে দুর্যোগ প্রতিরোধ, দুর্যোগ প্রশমন এবং হচ্ছে দুর্যোগের পূর্ব প্রস্তুতি, এই জিনিসগুলাই হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনার কেমন উপাদান? মুখ্য উপাদান। সুতরাং দুর্যোগকে কার্যত মোকাবেলার লক্ষ্যেই আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা কি কর্মকাণ্ডটা সামগ্রিকভাবে কি হয়ে আছে? সম্পন্ন হয়ে আছে। তাহলে দেখেন আমরা প্রতিরোধ কিভাবে করি। প্রতিরোধটা কিভাবে করি আমরা দেখি। আমরা প্রতিরোধ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগকে সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব না হলেও এর ক্ষয়ক্ষতি কমানোর ব্যাপারে প্রতিরোধ কার্যক্রম সফলতা বয়ে আনতে পারে। ঠিক আছে, অর্থাৎ সম্পূর্ণভাবে প্রতিরোধ করা যাচ্ছে না, কিন্তু আমরা যদি কি করি, কিছু প্রতিরোধ কার্যক্রম নেই, তাহলেও কিন্তু আমরা ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারবো। দুর্যোগ প্রতিরোধের কাঠামোগত এবং অবকাঠামোগত প্রশমনের ব্যবস্থা রয়েছে। কাঠামোগত মানে সিস্টেমেটিক প্রশমনের ক্ষেত্রে বিভিন্ন নির্মাণ কার্যক্রম, অর্থাৎ অবকাঠামোগত উন্নয়ন, দেখেন বেড়িবাঁধ তৈরি করা, আশ্রয় কেন্দ্র নির্মাণ করা, পাকা ও মজবুত ঘরবাড়ি তৈরি করা, নদী খনন করে নদীর নাব্যতা বৃদ্ধি করে দেওয়া যাতে পানির স্তরটা শুরুতে একদম বিপদসীমার উপরে চলে না আসে, এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে দুর্যোগ প্রতিরোধের অন্তর্গত। এছাড়া দুর্যোগ প্রশমন কিন্তু দেখেন কাঠামোগত, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচারাল যে আমাদের যে ম্যানেজমেন্ট, এটা কিন্তু বেশ ব্যয়বহুল, প্রত্যেকটা জায়গায় কিন্তু কস্ট সেন্সিটিভ। আরও কিছু ব্যাপার আছে, মানুষজনকে তো সচেতন করতে হবে, অর্থাৎ মানুষজনকে প্রশিক্ষণ দেওয়া, গণসচেতনতা বৃদ্ধি করা, পূর্ব প্রস্তুতি নেওয়া, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রতিরোধ কার্যক্রমের অন্তর্গত। এরপর আছে প্রশমন, দুর্যোগ প্রশমনের মধ্যে কি আছে? যে বিপর্যয়ের কৌশল নির্ধারণ, অর্থনৈতিক উন্নয়ন, শক্ত অবকাঠামোগত নির্মাণ, কম ঝুঁকিপূর্ণ এলাকায় লোকজন স্থানান্তর, এই যে কাজগুলো, এগুলো যদি আমরা করতে পারি তাহলে দুর্যোগের ক্ষয়ক্ষতি কি করতে পারবো? আমরা প্রশমিত করতে পারবো, অর্থাৎ হ্রাস করে আনতে পারবো। এরপর আছে আমাদের পূর্ব প্রস্তুতি এবং সারাদান এবং পুনরুদ্ধার, 3টা স্টেপ। দেখেন, তাহলে পূর্ব প্রস্তুতি মানে কি? দুর্যোগ পূর্ব প্রস্তুতি, অর্থাৎ দুর্যোগ ঠিক আগে, দুর্যোগ পূর্ব সময়ে দুর্যোগের ঝুঁকি কমানোর ব্যবস্থাকে বলা হয়েছে দুর্যোগ প্রস্তুতি। যেমন কি করব আমরা?
আগে থেকে ঝুঁকিপূর্ণ অঞ্চল এবং জনগোষ্ঠীকে চিহ্নিতকরণ, কোন অঞ্চলে এই দুর্যোগটা সব থেকে বেশি প্রভাব বিস্তার করতে পারে সেই অঞ্চলগুলা। হ্যাঁ, প্রাতিষ্ঠানিক কাঠামো, জরুরি ব্যবস্থা মোকাবেলার জন্য প্রয়োজনীয় সম্পদের ব্যবস্থা নিশ্চিত করা, বিভিন্ন ড্রিল বা ভূমিকা, ড্রিল বলতে কি, বিভিন্ন কলকারখানায় দেখবেন যে অগ্নিকাণ্ড হলে কেমনভাবে কে কীভাবে রেসপন্স করবে এগুলো ড্রিল করা হয়। তো সেই ড্রিলগুলো দেখা, রাস্তাঘাট এবং মানে ড্রিল বলতে একটা প্র্যাকটিস করা, ডেমো, যে দুর্যোগকালীন সবাই কে কীভাবে রেসপন্স করবে, কে কোথায় যে মানে আপনার হচ্ছে কি আশ্রয় নিবে, এই ব্যাপারগুলা, টাস্তাঘাট এই সকল বিষয়গুলো দুর্যোগের পূর্বে প্রস্তুত রাখা, এগুলো হচ্ছে দুর্যোগ প্রস্তুতির অন্তর্ভুক্ত। সারাদান দুর্যোগ ব্যবস্থাপনার একটি অংশ মাত্র। দুর্যোগের পরপর ইমিডিয়েট পরেই হচ্ছে সারাদান বলতে নিরাপদ স্থানে সবাইকে যাওয়া, তল্লাশি চালানো, উদ্ধার কার্যক্রম চালানো, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা এবং ত্রাণ পৌঁছে দেওয়া, পুনর্বাসন কার্যক্রমকে বেগবান করা, এগুলো বলা হয় সারাদান। আর পুনরুদ্ধার হচ্ছে কি, দুর্যোগের ইমিডিয়েট পর না, দুর্যোগ পরবর্তী সময় থেকে জীবন মানকে স্বাভাবিক করতে তো একটা সময় দরকার। তখন যে সামগ্রিক কর্মকাণ্ড আপনি করবেন, সম্পদ, পরিবেশ, সামাজিক অর্থনৈতিক কাঠামো ইত্যাদির যে ক্ষতি হয় তা পুনর্নির্মাণ করা, এটা লম্বা সময় লাগে, মানুষকে মেন্টালি স্টেবল করতে হয়। এই ব্রিজ, কালভার্ট, রোডঘাট পুনরায় যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো পুনর্নির্মাণ করতে হয়। এই বিষয়গুলো হচ্ছে পুনরুদ্ধারের মধ্যে অন্তর্গত হয়ে আছে। ঠিক আছে, এরপর দেখেন আছে কি আমাদের উন্নয়ন। ক্ষতিগ্রস্ত এলাকাকে দুর্যোগ পূর্ব ব্যবস্থায় ফিরিয়ে আনার পরপরই ভৌগোলিক এবং পরিবেশগত বৈশিষ্ট্যের উপর আমাদের লক্ষ্য রাখতে হয়। ঠিক আছে, উপকূলীয় দুর্যোগ ব্যবস্থা কি আছে? উপকূল অঞ্চল যেহেতু দুর্যোগের জন্য বেশি ভালনারেবল, উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় বলেন, সুনামি বলেন, হ্যাঁ, যে কোনো কিছু অন্যান্য অঞ্চলের চেয়ে তারা কিন্তু কি, তারা বেশি ভালনারেবল। এই জন্য এই অঞ্চলে আমাদের অতিরিক্ত গুরুত্ব আরোপ করতে হয়। যত ধরনের প্রাকৃতিক দুর্যোগ আছে, ঘূর্ণিঝড়, টর্নেডো, খরা, অতিবৃষ্টি ইত্যাদিকে তাৎক্ষণিক ইনস্ট্যান্ট মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণের প্রয়োজনীয়তার ব্যাপারে আবহাওয়ার তথ্যভিত্তিক সময় মতো পূর্বাভাস ও প্রয়োজন। ঠিক আছে, এই জন্য আবহাওয়া অধিদপ্তর কাজ করে থাকে। পাশাপাশি বাংলাদেশ মহাকাশ গবেষণার জন্য সরকারি সংস্থা আছে একটা, তার নাম হচ্ছে স্পারসো তার কৃত্রিম উপগ্রহ বা ভূ উপগ্রহের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে, হ্যাঁ, নিয়মিতভাবে মেঘচিত্র সরবরাহ করে আবহাওয়া অধিদপ্তরকে পূর্বাভাস এবং সতর্ক করছে। এই জন্য এই কর্মকাণ্ডগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আবহাওয়ার উপাত্ত সংগ্রহ করতেছে, তাই না? তাহলে এখানে আমরা স্পারসো নিয়ে তাদের কি কি কর্মকাণ্ড, কোন কোন সংস্থা কাজ করে, সেগুলো নিয়ে আমরা এখানে আপনাদের জন্য একটু তথ্য রেখেছি। এগুলো একটু মানে রিডিং পড়বেন আপনারা। মূল লাইনটা কোথায় আছে ধরেন এখানে, যেমন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়, এর নাম কি, মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিলিফ। এখন এটার নাম আবার দেখবেন নতুন করে চেঞ্জ করা হয়েছে, মন্ত্রণালয়ের নাম চেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের একমাত্র অধিদপ্তর হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। খাদ্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে দুইটা ভাগে ভাগ করা হয়েছিল। হ্যাঁ, এই সিডিএমপি খুব গুরুত্বপূর্ণ, একটু এটা আমাদের মনে রাখতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গঠন করা আছে অক্টোবর 2012 সাল। ঠিক আছে, দুর্যোগ ব্যবস্থাপনা আইন অনুমোদন করা হয়, এটা গুরুত্বপূর্ণ, নভেম্বর 2012 বা 2012 সালটা মনে রাখবেন। অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট 2012, দুর্যোগ ব্যবস্থাপনা 12, সম্ভবত জাতীয় শুদ্ধাচার আইন বোধহয় সম্ভবত 2012, চেক করবেন, শুদ্ধাচারটা মনে পড়তেছে না, চেক করবেন এটা। কম্প্রিহেন্সিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচিতে দাতা গোষ্ঠীরা $70 মিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি করেছিল। হ্যাঁ, পাঠ্যপুস্তকে তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনাকে সংযুক্ত করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের কি ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়, এখানে আমরা তো কিছু তথ্য রেখেছি, এগুলোর জন্য আমরা দেখব। স্পারসোটা একটু গুরুত্বপূর্ণ, যেমন স্পারসো কোন মন্ত্রণালয়ের অধীনে? স্পারসো হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। আবহাওয়া, আমাদের যে আবহাওয়া অধিদপ্তর বা স্পারসো, এগুলো সব হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে সাধারণত থাকেন, মানে মন্ত্রীর দায়িত্বে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী যেমন প্রধানমন্ত্রিত্ব ছাড়া কয়েকটা মন্ত্রণালয় হাতে রাখেন, অধিকাংশ ক্ষেত্রে দেখবেন প্রতিরক্ষা মন্ত্রণালয় কিন্তু প্রধানমন্ত্রী মানে অধীনে থাকে। হ্যাঁ, উনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। স্পারসোর সদর দপ্তর ঢাকার আগারগাঁতে। স্পারসোর পুনরূপ হচ্ছে স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে আমাদের এখানকার পড়া। তাহলে এখান থেকে আমাদের কি কি প্রশ্ন এসছে? দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য কি? তিনটায় আমরা বলেছি, ক্ষতির পরিমাণ হ্রাস করা, ত্রাণ ও পুনর্বাসন নিশ্চিত করা, পুনরুদ্ধার কার্যক্রম সম্পন্ন করা। বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাত মিলিমিটারে বললে 2300 মিলিমিটারে বলা হয়। হ্যাঁ, সেন্টিমিটার বলে অনেক সময় দেখা যায় 203 বলা হয়। সমুদ্র পৃষ্ঠে 45 সেন্টিমিটার বৃদ্ধি পেলে 2050 সাল নাগাদ বাংলাদেশে ক্লাইমেট রিফিউজি হবে প্রায় 3.5 কোটি। দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা 2015 জারি করা হয়েছে 19 জানুয়ারি। আপনি নীতিমালাটা কত সালের এটা মনে রাখবেন। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ডিজাস্টার ম্যানেজমেন্টের যে নীতিমালা, এটা 2015 সালে জারি করা হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ, তারিখ মনে রাখার দরকার নেই। দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রমে সাজাতে হলে কোনটি প্রথমে? সবার আগে কি? ঝুঁকি চিহ্নিতকরণ। আগে আমার ঝুঁকি কি এটা আমার বুঝতে হবে, তারপর না আমি প্রস্তুতি নেওয়া শুরু করব।
তাই না? প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিচের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ? সবার আগে নিতে হবে কমিউনিটি পর্যায়ে সবাইকে, অর্থাৎ আলাদা আলাদা করে আঞ্চলিক, উপজেলা, জাতীয় পর্যায়ে হলে হবে না, প্রত্যেকটা কমিউনিটি পর্যায়ে কিন্তু সবাইকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। ঠিক আছে? সেন্দাই ফ্রেমওয়ার্ক 2015 থেকে 30 হচ্ছে কি দুর্যোগের ঝুঁকি হ্রাসের একটি কৌশল। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? এটা হচ্ছে নয়াদিল্লিতে। হ্যাঁ, কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়? হ্যাঁ, ক্ষতি মূল্যায়ন করা হবে কোন পর্যায়ে? যখন আমরা কি করব, উদ্ধার পর্যায়ে যাব। দুর্যোগের ক্ষতি মূল্যায়ন কিন্তু আমরা তখন করব উদ্ধার যখন পর্যায়ে যাব, আমরা উদ্ধার পর্যায়ে যাব। উদ্ধার যখন কার্যক্রম শুরু হয় তখন কিন্তু মানুষ কি ক্ষতি মূল্যায়ন করা হয়। ঠিক আছে? আমরা উদ্ধারে যাই তখনই কিন্তু ক্ষতি মূল্যায়ন আমরা করব। তাহলে একটু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেখি। আইপিসিসি এর পূর্ণরূপ কোনটি? ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, খুবই গুরুত্বপূর্ণ। প্যারিস জলবায়ু চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করেছে কতে? 22 এপ্রিল 2016। এই তারিখটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্যারিস জলবায়ু চুক্তির অত্যন্ত গুরুত্বপূর্ণ, পড়ার জন্য এটা গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশে আবহাওয়া স্টেশন 35টি। হ্যাঁ, সাম্প্রতিককালে ভয়াবহ সুনামি আঘাত এনেছিল। লাস্ট কিছুদিন আগে আমরা দেখেছি রাশিয়া থেকে সুনামি হয়েছিল। এগুলা মানে রিসেন্ট প্রশ্ন, এগুলো দেখার দরকার নাই। স্পার্স যেগুলো পিএসসিতে এসছে জন্য আমরা তুলে দিয়েছি। স্পার্স অবস্থিত ঢাকার আগারগাঁওয়ে। স্পার্স প্রতিষ্ঠিত হয় 1980 সালে, এটা গুরুত্বপূর্ণ। কিয়োটো প্রোটোকল, কিয়োটো প্রোটোকলের সাথে কোন বিষয়ের সাথে? পরিবেশ, পরিবেশের সাথে এটা সংশ্লিষ্ট, পরিবেশের সাথে এটা সংশ্লিষ্ট। কোনটি আমস্টারডাম ভিত্তিক পরিবেশবাদী প্রতিষ্ঠান? গ্রিনপিস। গ্রিনপিস হচ্ছে আমস্টারডাম। হ্যাঁ, আমস্টারডামে গ্রিনপিস সংস্থাটা রয়েছে। বাংলাদেশের প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষিত হয় 1992 সালে, অনেক গুরুত্বপূর্ণ। গ্রিনপিস কোথায়? নেদারল্যান্ডসে, নেদারল্যান্ডসের আমস্টারডামে। কিয়োটো প্রোটোকলের লক্ষ্য কি ছিল? কার্বন নিঃসরণ কমানো। এজন্যই তো কিয়োটো প্রোটোকল পরিবেশের সাথে রিলেটেড। গ্রিনপিস কোন ধরনের সংগঠন? পরিবেশবাদী। গ্রিনপিস কোথাকার? নেদারল্যান্ডসের। আর গ্রিনপিস নেদারল্যান্ডসের কোন শহরে আছে? আমস্টারডাম। দেখছেন কতবার প্রশ্ন আসছে একটা সংস্থা নিয়ে। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন চক্রটি হচ্ছে কি সবচেয়ে ব্যয়বহুল? কোন চক্রটি সবচেয়ে ব্যয়বহুল? সেটা হচ্ছে কি দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশমন। মানে আমি যদি লং টার্ম দুর্যোগ প্রশমন মানে ম্যানেজমেন্টের কথা চিন্তা করি, সেটা সবচেয়ে বেশি ব্যয়বহুল। সুনামির কারণ কি? সমুদ্র তলদেশে ভূমিকম্প। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি ব্যয়বহুল? সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশমন, এটা হচ্ছে সবচেয়ে ব্যয়বহুল। স্পার্সো কোন মন্ত্রণালয়ের অধীন? স্পার্সো হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন, আমরা পড়েছি এটা। আর একটি বড় মাপের ভূমিকম্পের পর কি ঘটার আশঙ্কা থাকে? প্রায়শই দেখা যায় বড় মাপের যদি মানে ভূমিকম্প হয়, ভূমিকম্পের পর আশঙ্কা থাকে হচ্ছে সুনামি সংগঠন হওয়ার। ঠিক আছে? সুনামি সংঘটিত হওয়ার কিন্তু আশঙ্কা থাকে। এটা ঘ না, এটা গ, সুনামি সংঘটিত হওয়ার আশঙ্কা থাকে। সো এখানে আমরা যে যাবতীয় প্রশ্নগুলো আমরা দেখলাম এবং ওভারঅল আমরা যে কন্টেন্টগুলোকে ক্লিয়ার করেছি, এগুলো যারা আসলে মাথায় রাখবেন, ব্রেনে রাখবেন, অটোমেটিক্যালি দেখা যাবে আপনারা নিজেরা বেশ ভালো পারফর্ম করে পরীক্ষা দিতে পারছেন। সো আমরা এই 4টা লেসনের মধ্যে, 4টা লেকচারের মধ্যে যে যে বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করেছি, এই লেকচারগুলো যদি ঠান্ডা মাথায় আপনারা নিজেরা পড়ে পরীক্ষার হলে যান এবং একটা রেফারেন্স বই থেকে, স্পেশালি বাংলাদেশের আমরা বলছি আমাদের বোর্ডের যে নবম দশম শ্রেণীর ভূগোল বই আছে, এই বইটা নিয়ে যদি একটু কন্টেন্টগুলো দেখেন, মানে সিলেবাসের সাথে মিলে চ্যাপ্টারগুলো একটু পড়ে যাবেন, আশা করছি বেশ ভালো আউটপুট আপনারা পাবেন। নতুন সিলেবাসের মধ্যেও দেখবেন দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত যে অধ্যায়গুলো আছে, সেই অধ্যায়গুলো বোর্ড বই থেকে অবশ্যই আপনারা পড়ে যাবেন, পাঠ্যক্রম বই থেকে। তাহলে এখানে আপনার 7-8 পাওয়া কোনো বিগ ডিল না। ঠিক আছে? সো এই পার্টে বরাবরের মতোই আমরা যা পড়েছি, যতটুকু দরকার ততটুকুই, এইটুকুকে নিজের একটা আয়ত্ত আনার চেষ্টা করুন। দেখা হবে পরবর্তী কোনো লেকচারে, পরবর্তী কোনো টপিকে। ঠিক আছে? সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি শেখ শাহির আহমেদ, সাইনিং অফ। আসসালামু আলাইকুম।